উফ, আপনি এসব কি করছেন? আমাকে এমনভাবে স্পর্শ করছেন কেন? আজ আমাদের বাসর রাত। এই রাতে তোমাকে স্পর্শ করব না তো কাকে করব? না প্লিজ, আপনি আমাকে এমনভাবে স্পর্শ করবেন না। আমার কেমন যেন অদ্ভুত লাগে। হোয়াট? এই কী সব পাগলের মতো কথা বলছো? দীর্ঘ 27 বছর অপেক্ষা করেছি আমি এই দিনটার জন্য। তাছাড়া বিয়ের আগেই তো আমি তোমাকে জিজ্ঞেস করেছি আমাকে তোমার পছন্দ হয় কি না, বা অন্য কোথাও কারোর সাথে সম্পর্ক আছে কি না। তখন তো বললে এমন কিছু নেই, আমাকেই তোমার পছন্দ। এখন কেন তবে এসব বলছো? আমি তো মিথ্যা বলিনি। আমি সত্যিই আপনাকে পছন্দ করি। কিন্তু আপনি আমাকে এমনভাবে স্পর্শ করলে আমার কেমন যেন লাগে। তাই আপনাকে বারণ করছি। বাসর রাতে নিজের স্ত্রীর কাছে ভালোবাসা পাবার প্রত্যাশা নিয়ে আসার পর যখন নিজের বিয়ের কথা, স্ত্রী এমন সব অদ্ভুত কথা বলে, তবে বিষয়টা খানিক অদ্ভুত লাগবে, এটাই তো স্বাভাবিক। অয়ন ও অধরার এমন অদ্ভুত সব কথা শুনে ভীষণ রকম অবাক হয়ে যায়, আর অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অয়ন জীবনে একটা প্রেম করেনি, কারণ অয়ন সবসময় নিজের সবটুকু ভালোবাসা নিজের স্ত্রীকে দিতে চেয়েছে। কিন্তু আজ তো অয়নের সেই স্ত্রী অয়নের ভালোবাসা বুঝতে চাইছে না। অয়ন অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অধরা নিজের মাথাটা খানিক নিচু করে ফেলে। অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কি হলো? আপনি আবারও আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন? আমার দিকে প্লিজ এমনভাবে তাকাবেন না। আপনার এমন চাহনি দেখলে আমার কেমন যেন লজ্জা লাগে। উফ, অধরা প্লিজ, এমনভাবে ফাজলামি করো না তুমি। এমন একটা ভাব করছো যেন তুমি কোনো ছোট্ট বাচ্চা। অয়নের কথাটা শুনে অধরা কিছুটা অবাক হয়ে গেল। অধরা নিজের মাথাটা উঁচু করে অয়নের দিকে তাকিয়ে খানিক শক্ত গলায় বলল, এসব কি বলছেন আপনি? আমি বাচ্চা হতে যাব কেন? আমি মোটেও বাচ্চা না। আমি এখন বড় হয়েছি। কি যে বড় হয়েছো তা তো দেখতেই পাচ্ছি আমি। অয়ন কথাটা ফিসফিস করে বলল। এদিকে অয়নের এই ফিসফিস করে বলা কথাটা অধরা নিজের কান খাড়া করে শোনার চেষ্টা করলো। তবে অয়নের বলা কথাগুলো অধরা ঠিক শুনতে পেল না। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমাকে কিছু বলেছেন? না, আমি কেন আপনাকে কিছু বলতে যাব? আমি কি কথা বলতে জানি নাকি? দেখুন, আমি নিজেও এখন আপনার সাথে এত কথা বলতে চাইছি না। তাছাড়া আমারও খুব ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাতে চাই। ঘুমাতে চাও মানে? অধরা, আজ আমাদের বাসর রাত। এই রাতটা কি ঘুমিয়ে কাটানোর রাত নাকি? তো কি করে কাটানোর রাত এটা? উফ, এ কেমন জ্বালায় পড়লাম আমি। এই মেয়ে দেখছি কিছুই জানে না। আপনি আমাকে বুঝিয়ে বললেই তো আমি সব জানতে পারবো। অধরার কথাটা শুনে অয়ন অধরার মুখের দিকে তাকালো। অধরার চোখে মুখে আজ একটা অদ্ভুত খুশির ছাপ দেখা যাচ্ছে। আজ কেন যেন অয়নের মনে হচ্ছে যে অধরা তার সাথে ইচ্ছে করেই এমনটা করছে, যাতে করে অয়ন তার প্রতি বিরক্ত বোধ করে। তাছাড়া আজকাল এমন মেয়ে হয় নাকি যে বিয়ে হয়ে যাওয়ার পরও কোনো কিছু বোঝে না। এদিকে অয়নের এই বাসর রাত নিয়ে কত ইচ্ছে, কত স্বপ্ন ছিল। অধরার এই ছেলে মানুষের জন্য এক মুহূর্তের জন্য অয়নের মনে হচ্ছিল যে তার সেই স্বপ্ন, সেই ইচ্ছেটা হয়তো হারিয়ে যাবে কোথাও। তবে এখন অধরার মুখের দিকে তাকিয়ে অয়নের মনে হচ্ছে যে না, সে ইচ্ছেটা হারিয়ে যাবে না, বরং আরও বেশি করে অধরাকে ছুঁয়ে যাবে। অয়ন অধরার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আপন মনে মুচকি হেসে ফেলল। অয়ন আপন মনে কিছু একটা ভেবে এভাবে হেসে ফেলতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার? আপনি এমনভাবে হাসছেন কেন? আপনাকে কি ভূতে ধরেছে নাকি? আরে কি বলো? আমাকে ভূতে ধরতে যাবে কেন? আমি তো তোমার কাজকর্ম দেখে হাসছি। লে, আমি আবার কি কাজ করেছি যে আপনার সেটা দেখে হাসি পাচ্ছে? এই যে তুমি বাচ্চাদের মতো ব্যবহার করছো, এটাই তো আমাকে হাসাচ্ছে। তুমি এমনভাবে অভিনয় করতে পারো কি করে? হ্যাঁ, আমি মোটেও অভিনয় করছি না।
তাছাড়া আমি কেনই বা অভিনয় করতে যাব? তুমি যে আমার সাথে কিছু না জানার অভিনয় করছো সেটা আমি তোমার চোখে মুখে স্পষ্ট দেখতে পাচ্ছি। কচু, আমি কোনো অভিনয় করছি না, আর না আপনার কথার কোনো আগা মাথা বুঝতে পারছি। তাই না? আচ্ছা বুঝেছি। চলো এখন তাহলে এই গরম দুধটুকু খেয়ে নাও, তারপর বাকি কথা বলছি। অয়ন নিজের কথাটা শেষ করতে টেবিলের উপর রাখা গরম দুধের গ্লাসটা নিজের হাতে তুলে নিল। অয়ন দুধের গ্লাস হাতে নিয়ে অধরের দিকে এগিয়ে এসে অধরার ঠিক পাশে বসে পড়ল। বাসর করার আগে গরম দুধ মিষ্টি তো খেতেই হয়, তা না হলে মুখের মধু আর মনের শক্তি আসবে কেমন করে? অয়ন অধরার দিকে ধীরে ধীরে নিজের হাতটা এগিয়ে নিয়ে গেল। অয়ন অধরার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে এই গ্লাসটা দিচ্ছেন কেন? আপনি কি জানেন না আমি দুধ খাই না? গরম দুধ খাও না মানে? এটা কেমন কথা? তাছাড়া এটা তো বিয়ের নিয়মের একটা অংশ। গরুর দুধ খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তোমার। জি না, আমি ছোটবেলা থেকেই গরুর দুধ খাই না। এটা আপনি খেয়ে নিন। অধরার মৃদু কণ্ঠে বলা কথাটা শুনে অয়নের মনের মাঝে একটা দুষ্টামি চলে আসলো। অয়ন ভাবছে কেমন হয় যদি অধরাকে আজ অন্যভাবে এই গরুর দুধটা খাওয়ানো যায়। অয়ন আপন মনে একটা প্ল্যান করে ফেলল, আর প্ল্যানটা করতে অয়নের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি রেখা ফুটে উঠল। অয়ন অধরাকে তো এই গরুর দুধ খাওয়াবেই, কিন্তু সেটা কোনো সাধারণভাবে নয়, বরং একটু অন্যরকমভাবে। অয়ন গ্লাসটা নিজের হাতে নিয়ে অধরার দিকে খানিক এগিয়ে গিয়ে অধরার আরও পাশে গিয়ে বসে পড়ল। অয়ন অধরার ঠিক পাশে গিয়ে বসে পড়ে গ্লাস থেকে সম্পূর্ণ দুধ নিজের মুখে ঢেলে নিল। অয়ন নিজের মুখে দুধ নিয়ে অধরাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে আচমকা অয়ন নিজের ঠোঁটজোড়া অধরার ঠোঁটজোড়ার সাথে শক্ত করে চেপে ধরল। অয়নের এমন আচমকা করা কাণ্ডে অধরা ভীষণ রকম অবাক হয়ে গেল। অধরার চোখ জোড়া ছানা বড়া হয়ে আছে। অধরা যেন নিজেকে বিশ্বাস করাতে পারছে না। অয়ন যদিও অধরার এই এমন চমকে যাওয়ার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখাচ্ছে না, কারণ অয়ন নিজে সব কিছু জেনে বুঝেই এমন একটা কাজ করেছে। অধর নিশ্চুপ হয়ে যেতেই অয়ন আরও গভীরে যেতে শুরু করলো। অয়ন নিজের মুখে থাকা সব দুধটুকু অধরার মুখে দিয়ে দিল, আর অধরও কোনো উপায় না পেয়ে সব কিছু খেয়ে ফেলল। প্রায় মিনিট পাঁচেক সময় অয়ন নিজের ঠোঁট জোড়া দিয়ে অধর ঠোঁট জোড়া শক্ত করে চেপে রাখার পর আলতো করে অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিল। অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিতেই অধরা নিশ্চুপ হয়ে নিজের চোখ জোড়া এখনও ছাড়া বড়া করে বসে থাকলো। এদিকে অয়ন নিজের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম নিজের হাতে মুছে নিয়ে অধরার দিকে দৃষ্টিপাত করলো। অয়ন অধরার দিকে দৃষ্টিপাত করতেই অধরাকে এমনভাবে শক্ট হয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, কি ব্যাপার, এমনভাবে চুপসে গেলে কেন? ফ্লেভারটা মনে হচ্ছে উপভোগ করতে পারোনি, আবার দিব কি? অয়নের কথাটা কানে আসতেই অধরা দুম করে অয়নের দিকে তাকালো। অধরা অয়নের দিকে চোখ ছানা বড়া করে তাকাতেই অয়ন অধরার দিক থেকে খানিক পিছিয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে আবারও বলল, কি ব্যাপার, এমনভাবে আমার দিকে তাকিয়ে আমাকে ভয় দেখাচ্ছ কেন? কোনো সমস্যা হয়েছে কি? আপনি এটা আমার সাথে কি করেছেন? আপনি এটা কি করেছেন আমার সাথে? কি করলাম আবার? আমি তো তোমার ভালোর কথা চিন্তা করে খাবার খাইয়ে দিলাম। শাট আপ! আপনি মানুষ না। না, আপনি মানুষ হতে পারেন না। আপনার চরিত্র খারাপ। আপনি একটা লুচু লোক। এই পাগলের মতো এসব কী বলছো? নিজের একমাত্র স্বামীকে কেউ এসব বলে? কিসের স্বামী? আপনি আমার স্বামী না। আপনি হলেন একজন লম্পট। আমার অসহায়ত্বের সুযোগে আপনি আমাকে কিস করেছেন। আমি এখন এই মুখ নিয়ে কেমন করে বাইরে যাব? কেন যেতে পারবে না? আমি তো তোমার মুখ ছেড়ে দিয়েছি। অনেক কথাটা শেষ হবার সাথে সাথেই অধরা নিজের বিছানার পাশে থাকা দুটো গোলাপ ফুল হাতে নিয়ে অয়নের মুখের দিকে ছুঁড়ে মেরে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, মুভিতে দেখেন না কিছু? আপনি আমাকে শেষ করে দিয়েছেন। এই সমাজ আমাকে আর কখনো গ্রহণ করবে না। আমার এখন কি হবে? কে নিবে?
আমার সন্তানের দায়িত্ব। অধরার কথাটা শুনে অয়নের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। এতক্ষণ ধরে অয়নের মুখে লেপ্টে থাকা খুশির ঝলকটা যেন এক পলকেই উবে গেল। অয়ন অবাক হয়ে অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আপন মনে ভাবতে লাগলো, অধরা আচমকা সন্তানের কথা কেন বলল। অন্ত অধরার সাথে সেসব কিছুই করেনি, যার কারণে অধরার সন্তান আসবে। অন্ত শুধুমাত্র অধরাকে সামান্য কিস করেছে। অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আপন মনেই এসব কথাই ভাবতে লাগলো। এদিকে অধরা কান্না করতে করতে আচমকা অয়নের দিকে দৃষ্টিপাত করলো। অধরা অয়নের দিকে দৃষ্টিপাত করে অয়নকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চরম বিরক্ত হলো। অধরা বেশ বিরক্তি নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, আমার এই দুঃসময়ে আপনি সেই আমার দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছেন। বলি, আপনার কি লজ্জা শরম নেই নাকি? অধরা, আমার লজ্জা শরমের কথা পরে বলছি। তার আগে তুমি আমাকে এটা বলো যে তোমার সন্তান আসলো কোথা থেকে? কোথা থেকে মানে? আল্লাহ দিয়েছে আমাকে সন্তান, কোথা থেকে আসবে আবার কি? আল্লাহ দিয়েছে সেটা তো মানলাম, কিন্তু তোমার সন্তান পেটে আসলো কবে থেকে? আর এই সন্তানের বাবাকে? অয়নের প্রশ্নটা শুনে অধরার মুখে থাকা বিরক্তির ছাপটা এক মুহূর্তেই উবে গেল। অধরা অয়নের মুখের দিকে ছলছল চোখে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, বাচ্চার বাবাকে মানে? এই মাত্র আপনি যে কাণ্ড ঘটিয়েছেন সেটা এত দ্রুত সময়ে ভুলেও গেছেন? আরে আমি কি কাণ্ড ঘটিয়েছি? আল্লাহ এ আমায় কেমন বউ দিলে, হ্যাঁ? এই মেয়ে তো দেখছি আমার মাথা খারাপ করে ফেলবে। হ্যাঁ, এখন তো আপনার এটাই মনে হবে, কারণ আমি এখন আপনার অন্যায়ের প্রতিবাদ করেছি তো, তাই আপনার এখন আমাকে আর সহ্য হবে না। উফ, অধরা, 1 মিনিটের জন্য থেমে যাও। আমাকে একটা কথা বলো তো, আমি তোমার কে? আপনি আমার স্বামী। আমাদের তো আজকেই বিয়ে হয়েছে। কেন, আপনার কি সেটাও মনে নেই? আমাদের বিয়ের কথাও ভুলে গেছেন? চুপ একদম। আমি তোমার স্বামী হয়ে থাকলে আমাদের মধ্যে কিছু হলে সেটা পাপ না, ওকে? সো পাগলের মতো আমার মাথা খারাপ করবে না। অয়নের ঝাড়ি শুনে অধরা খানিক চুপসে গেল। অধরা অয়নের কথা মতো একদম নিশ্চুপ হয়ে অয়নের মুখের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। অধরার এমন ছেলে মানুষই দেখে আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগছে যে অধরা এমন ছেলে মানুষই কেন করছে। তবে বলি, অধরার বয়স তেমন একটা হয়নি। তাছাড়া অধরা আজকালকের মেয়েদের মতো নয়। ছোটবেলা থেকেই অধরা গ্রামে মানুষ হয়েছে। অধরা গ্রামে মানুষ হবার পাশাপাশি তার কোনো বান্ধবীও ছিল না। অধরা ছোটবেলা থেকে একটু একা থাকতে পছন্দ করত, যার ফলে বৈবাহিক জীবন ও বৈবাহিক সম্পর্কের বিষয়ে অধরা তেমন কোনো জ্ঞান নেই, যে কারণে অধরা ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলছে। তবে অধরার এই ছেলে মানুষটা অয়নের খুব একটা পছন্দ হচ্ছে না। যেখানে অয়ন চাইছে নিজের প্রিয়তমার ভালোবাসার স্পর্শ, অয়ন চাইছে এই বাসরাতটা তার জীবনে শ্রেষ্ঠতম একটি রাত হোক। কিন্তু অধরার এমন সব অদ্ভুত চিন্তাভাবনা আর কাজকর্ম দেখে অয়নের আর বুঝতে বাকি থাকলো না যে তার এই স্বপ্নের বাসরাত স্বপ্ন হয়েই থেকে যাবে। অয়ন বিছানায় এই কোণে বসে আপন মনে চাইপাশ কথা ভাবতে লাগলো। ওইদিকে অধরা খানিক সময় অয়নের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকার পর অয়নের কোনো প্রতিক্রিয়া না দেখে অধরা একটা বালিশে নিজের পিঠ চেপে বসে ঘুমিয়ে পড়ল। অয়ন খানিক সময় আপন মনে চাইপাশ কথা চিন্তা করার পর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথা থেকে অন্য সকল চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করলো। অয়ন নিজের মাথা থেকে অন্য সকল চিন্তা ঝেড়ে ফেলে অধরার দিকে তাকিয়ে অয়নের চোখ জোড়া যেন আটকে গেল। অয়ন দেখতে পেল অধরা ঘুমিয়ে পড়েছে। অয়ন অধরাকে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে দেখে কোথাও একটা হারিয়ে গেল। অধরার ঘুমন্ত চেহারা যেন অয়নের মাঝে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে দিচ্ছে। অধরার এই অপূর্ব সৌন্দর্যে যেন অয়ন একদম মুগ্ধ হয়ে গেল। অয়ন চাইলেও যেন অধরার এই মায়াবী মুখের দিক থেকে নিজের চোখ ফেরাতে পারছে না। অয়ন অধরার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে অধরার দিকে এগিয়ে যেতে লাগলো। অধরার দিকে এগিয়ে এসে অধরার কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো
আলতো করে ফু দিয়ে মুখের ওপর থেকে সরিয়ে দিল। অধরার মুখের ওপর থেকে এলোমেলো চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিতেই অধরার চোখ জোড়া খানিক নড়ে উঠল। অধরার চোখ জোড়া নড়ে উঠতেই অয়নের দৃষ্টি পড়ল অধরা সেই মিষ্টি মধুর ঠোঁট জোড়ার দিকে। অধরার ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, কি অপূর্ব ঠোঁট তোমার, ঠিক যেন একগুচ্ছ মিষ্টি গোলাপের পাপড়িগুলো একসাথে মিশে সৃষ্টি হয়েছে এই ঠোঁট। নিচের ঠোঁটের কোণে থাকা ছোট্ট তিলটা যেন তোমার ঠোঁটের প্রতি আমাকে আরও বেশি আকৃষ্ট করছে অধরা। নিঃসন্দেহে বিধাতা তোমায় অনেক যত্নে সৃষ্টি করেছে। কথাগুলো বলতেই নিজের ঠোঁট জোড়া খানিক প্রসারিত করে আলতো করে নিজের ঠোঁট জোড়া অধরার কপালে ছুঁয়ে দিল। নিজের ঠোঁট জোড়া অধরার কপালে ছুঁয়ে দিতেই অধরার ঘুম ভেঙে গেল। অধরার ঘুম ভেঙে যেতেই অধরা নিজের চোখের পাতা মেলে তাকালো। অধরা নিজের চোখের পাতা মেলে তাকিয়ে অয়নকে তার এতটা কাছে দেখে ভীষণ রকম চমকে উঠল আর অয়নের বুকের উপর মৃদু ধাক্কা দিয়ে অয়নকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। অধরা অয়নের বুকের উপর এমনভাবে ধাক্কা দিতেই অয়নের ঘোর কেটে গেল। অয়নের ঘোর কেটে যেতেই অয়ন অধরার দিকে তাকালো। অধরা এবার নিজেকে সামলে নিয়ে নিজের পরনে থাকা শাড়ির আঁচলটা ঠিকভাবে টেনে নিয়ে খানিক কাঁপা কাঁপা কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, এসব আপনি কি করছেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আবারও এসব বাজে কাজ করতে শুরু করে দিয়েছেন। আপনার কি লজ্জা শরম নেই কোনো? অধরের কথাটা শুনে অয়ন কিছুটা রেগে গেল। অয়নের এত ভালো একটা মুড অধরার কোনো কারণ ছাড়াই হুট করে খারাপ করে দিল। এতে করে অয়ন সামান্য রাগ করবে এটা স্বাভাবিক। অয়ন রেগে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ ভারী কণ্ঠে বলে উঠল, অধরা, এটা কি করলে তুমি? আমি তো তোমার সাথে উল্টাপাল্টা কিছু করিনি। আমি তো শুধুমাত্র তোমার কপালে একটু। শাট আপ! আপনি আর একটাও কথা বলবেন না। আমি জানি আপনি কি করতে চেয়েছেন। আমি এই রুমে থাকলে আর ঘুমাতে পারবো না। তার থেকে ভালো আমি চলে যাচ্ছি। রুমের বাইরে আপনি থাকুন এখানে। এই অধরা, পাগল হয়ে গেলে নাকি? তুমি এই বাসর রাতের দিন কিনা রুমের বাহিরে চলে যাবে? লোকে কি বলবে জানো কিছু? লোকে যা বলার বলুক, আমিও বলে দিব আপনি আমাকে রুমে শান্তি মতো থাকতে দিচ্ছেন না, তাই আমি রুম থেকে বেরিয়ে এসেছি। উফ, অধরা, সত্যি আমার এখন মাথা একদমই কাজ করছে না। আমার এখন ইচ্ছে করছে। আপনার কি ইচ্ছে করছে সেটা আমি জানি, কিন্তু আমি আর এখানে থাকবো না। অধরা নিজের বলা কথাটা শেষ করতে বিছানা থেকে হনহন করে নেমে পড়ল। অধরা বিছানা থেকে নেমে পড়ে নিজের শাড়িটা কোনো মতে সামলে নিয়ে অয়নের রুমের ভিতর থেকে বেরিয়ে যেতে লাগলো। এদিকে অয়ন কিছুটা বোকা বনে গিয়ে অধরা চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। তাছাড়া অধরা এই বাড়ির নতুন বউ। বাসর রাতের দিন যদি অধরা বাসর ঘরের বাইরে থাকে তবে অয়ন সকলের চোখে ছোট হয়ে যাবে। তারপর অয়নের কাজিন যারা আসছে সবে বাহিরে আড্ডা দিচ্ছে। তার অধরাকে দেখতে পেলে হাজারটা কথা তুলবে। তার থেকে ভালো অধরাকে এখনই আটকে দিয়ে নিজে থেকে অধরার থেকে দূরে থাকা। অয়ন আপন মনে কথাটা ভাবতে রুমের দরজা খোলার শব্দ অয়নের কানে চলে আসলো। অয়ন নিজের রুমে দরজার দিকে তাকাতেই দেখতে পেল অধরা অলরেডি রুমের দরজা খুলে ফেলেছে। অয়ন এই দৃশ্যটা দেখে আর বসে থাকতে পারল না। অয়ন দ্রুত বসা থেকে উঠে দৌড়ে অধরার দিকে এগিয়ে গেল। অয়ন দৌড়ে অধরার দিকে ছুটে এসে অধরার হাতটা ধরে ফেলল। অয়ন অধরার হাত ধরে ফেলতেই অধরা কিছুটা অবাক হয়ে অয়নের দিকে তাকালো। অধরা অয়নের দিকে তাকাতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, প্লিজ, তুমি এই সময়ে কোনো ধরনের সিন ক্রিয়েট করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমাকে বিরক্ত করব না। উফ, আমি আর আপনাকে বিশ্বাস করি না। আমি আর আপনাকে বিশ্বাস করি না। আপনি এমন মিষ্টি কথা বলে একবার আমাকে শেষ করেছেন, এখন আবারও আমার ইজ্জতের উপর হামলা করতে চেয়েছেন। আমি আর আপনাকে বিশ্বাস করতে পারছি না। ওকে, ঠিক আছে, আই এম সরি। আমার আর এমন ভুল হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। সত্যি বলছেন তো? একদম সত্যি। আমি তোমাকে আর স্পর্শ করব না, প্রমিস। কিন্তু তুমি এখন এখান থেকে যেতে পারবে না।
প্লিজ। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, তখন শেষবারের মতো আপনাকে বিশ্বাস করলাম। কিন্তু সাবধান, আমাকে রুমে নিয়ে গিয়ে যদি কিছু করার চেষ্টা করেন, তাহলে একদম আমি চিৎকার করে বাড়ি মাথায় তুলব। অধরার কথাটা শুনে অয়ন হেসে ফেলল। পিচ্ছি মেয়েদের কথা অয়ন অনেক শুনেছে, তবে পিচ্ছি বউ অয়ন জীবনে এই প্রথম দেখছে। অয়ন হেসে ফেলে অধরাকে আবার নিজের রুমে নিয়ে এসে রুমের দরজাটা লক করে দিল। অয়ন অধরাকে বিছানায় গিয়ে শুয়ে পড়তে বলে নিজে সোফার ওপর বসে পড়ল। অধরা এখনও অয়নকে মন থেকে বিশ্বাস করতে পারছে না, যে কারণে অধরা নিজের বিছানার উপর শুয়ে তো আছে ঠিক, তবে অয়নের দিকে বারবার তাকাচ্ছে সে, আর দেখার চেষ্টা করছে যে অয়ন আবার না তার কাছে চলে আসে। কিন্তু অয়ন এবার আর অধরার কাছে আসেনি। অয়ন সোফার উপর শুয়ে আপন মনে অধরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। বৌমা, তুমি এত সকালে রান্নাঘরে এসে রান্না করছো কেন? আমি তো রান্নাঘর থেকে শব্দ আসছে দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। আরে মা, আপনি ভয় কেন পাচ্ছেন? এখন তো বেজে গেছে 6টা। আমি তো আমাদের বাড়িতেও রোজ 6টায় উঠে রান্না করেছি। এখানে কি 6টায় ওঠার নিয়ম নেই? আহা বৌমা, তুমি বুঝতে পারছো না, এই বাড়িতে রান্না করার জন্য তো কাজের লোক আছে। কাজের লোক থাকলে তুমি কষ্ট করে রান্না করবে? আল্লাহ, মা, আপনি সব কি বলছেন? রান্নার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ কি কাজের লোক করবে? না মা, আমি যখন চলে এসেছি তখন আর কাজের লোকের রান্না খেতে হবে না। আমি নিজেই ভালো রান্না করতে পারি। অধরের কথা শুনে অয়নের মা ভীষণ খুশি হয়ে গেল। অয়নের মা অধরাকে প্রথমবারই দেখে বুঝেছিল যে এই মেয়েটা একদম লক্ষ্মী একটা মেয়ে, আর আজ অধরা সেটাই প্রমাণ করে দিল। অয়নের মা অধরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, সত্যি মা, তুমি আসলে একটা লক্ষ্মী মেয়ে। আমার এই সংসারের লক্ষ্মী তুমি। মা, আপনি দোয়া করুন মন থেকে, আমি যেন সব সময় আপনাদের মন জয় করে চলতে পারি। অবশ্যই মা, আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। কিন্তু অয়ন কোথায়? নিজের শাশুড়ি মায়ের মুখে অয়নের নামটা শুনতে অধরার মুখের উপর থেকে হাসির ছাপটা উবে গেল। গতকাল রাতে অয়ন যা যা করেছে তার সাথে সেসব কথা যেন এখন আবারও অধরার মনে পড়ে গেল। অধরা নিজের শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে খানিক শক্ত গলায় বলে উঠল, মা, আপনার ছেলের কথা আমি জানি না, আর না আমি আপনার ছেলের কথা জানতে চাই। অয়নের নাম শুনতেই অধরার চোখে মুখে এতটা অভিমানের ছাপ দেখে অধরার শাশুড়ি কিছুটা অবাক হয়ে অধরাকে জিজ্ঞেস করল, ও মা, সে কি কথা? অয়ন তোমার স্বামী, নিজের স্বামীর সকল কিছু খবর তো তোমাকেই রাখতে হবে মা। মা, আমি তো ওনার খেয়াল রাখতেই চেয়েছি, কিন্তু উনি আপনার মতো ভালো মানুষ না, অনেক অসভ্য উনি। অধরার কথা শুনে তার শাশুড়ি মা কিছু একটা চিন্তা করে শব্দ করে হেসে উঠল। অধরা তার শাশুড়ি মায়ের হাসির শব্দ শুনে একটু অবাক হয়ে গেল। অধরা তার শাশুড়ি মায়ের দিকে অবাক চোখে তাকাতেই অধরার শাশুড়ি মা অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, এইসব কোনো বিষয় না। নতুন বিয়ে হয়েছে তো তোমার, এই কারণে সকল কিছু তুমি মানিয়ে নিতে পারছো না। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, আমার ছেলেটাকে সবসময় খুশি রাখার দায়িত্ব কিন্তু তোমার, এটা ভুললে চলবে না। আসছি আমি এখন। কিন্তু মা। অধরার শাশুড়ি তার বলা কথাটা শেষ করতেই রান্নাঘর থেকে বেরিয়ে চলে যেতে লাগলেন তার ঘরের দিকে। এদিকে অধরা তার শাশুড়ির বলা কথাগুলোর মানে এখনো ঠিক বুঝতে পারছে না। অধরার মাথার মধ্যে যেন সকল কথা জটলা পাকিয়ে গেছে। অধরা রান্না করা ছেড়ে আপন মনে তার শাশুড়ির বলা কথাগুলো ভাবতে থাকে। এদিকে মিনিটখানেক সময় অধরা তার শাশুড়ি মায়ের কথা ভাবতেই অধরার নাকে রান্না পড়ে যাওয়ার গন্ধ চলে আসলো। অধরা রান্না পড়ে যাওয়ার গন্ধ পেতে সকল ভাবনা ছেড়ে দিয়ে আবারও রান্না করাই মনোযোগ দিল। এদিকে অয়ন সোফার উপর শুয়ে সারাটা রাত কাটিয়ে দিল। সকাল হয়ে যেতেই অয়নের ঘুম ভেঙে যায়। অয়নের ঘুম ভেঙে যেতেই অয়ন নিজের চোখের পাতা মেলে তাকালো। অয়ন নিজের চোখের পাতা মেলে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো সে সোফার উপর শুয়ে আছে। অয়ন নিজেকে সোফার উপর এমনভাবে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে গেল। অয়ন ভাবছে হঠাৎ সে বিছানা থেকে সোফার উপর কেমন করে চলে আসলো। অয়ন এক মুহূর্তের জন্য তার বিয়ে ও গতকাল রাতের ঘটনা সম্পূর্ণ ভুলে গেছে। অয়ন সোফা থেকে উঠে পড়তেই অয়নের চোখ পড়ল তার বিছানার দিকে। অয়ন বিছানার দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল বিছানার উপর এখনও গোলাপের পাপড়িগুলো পড়ে আছে, আর তার বিছানাটা এখনও সেই আগের মতো সাজানো গোছানো আছে।
অয়ন নিজের বিছানার দিকে তাকাতেই তার মনে পড়ে গেল তার বিয়ে ও গতকাল রাতের ঘটনা। অয়ন বিছানার দিকে তাকিয়ে আনমনে হেসে ফেলে বিড়বিড় করে বলল, মনে থাকবে কেমন করে? মনে রাখার মতো তো কিছুই ঘটেনি, তাই তো আমি সব কিছুই ভুলতে শুরু করেছিলাম। অয়ন বিড়বিড় করে আপন মনে কথাটা বলতেই মুচকি হেসে ফেলল। অয়ন মুচকি হেসে ফেলে ফ্রেশ হতে চলে গেল। অয়ন প্রায় মিনিট 15 সময় নেই ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিজের রুমে ফিরে আসতেই আচমকা অধরা অয়নের সামনে চলে আসলো। অধরা আচমকা অয়নের সামনে এসে দাঁড়িয়ে অয়নের দিকে কিছুটা অদ্ভুতভাবে তাকিয়ে নিজের ভুরুকুচকে অয়নকে জিজ্ঞেস করলো, আপনি 15 মিনিট ধরে ভেতরে কি করছেন? পুরুষ মানুষের তো এত সময় লাগার কথা নয়। সত্যি করে বলুন তো আমায়, কি করেছেন এতক্ষণ? কি করেছি মানে? সকাল সকাল কি তোমার মাথাটা গেছে নাকি? আমি ফ্রেশ হয়ে শাওয়ার নিচ্ছিলাম। তাছাড়া ওখানে কি আমার বউ আছে নাকি যে তার সাথে ভিতরে বসে কিছু করব? ছি, আপনার কথা শুনলে আমার মাথা ঘুরতে থাকে। গতকাল রাতে আমার সাথে এত কিছু করার পরেও আপনার শান্তি হয়নি? এখন কি না শাওয়ার নিতে গিয়েও আপনি এসব চিন্তা করছেন? ও মিস, হ্যালো। কাকে কি বলছো? আমি তোমার সাথে কিছুই করিনি, ওকে? আর তুমি আমাকে জিজ্ঞেস করেছো বলেই আমি কথাটা বলেছি। নিজে থেকে তোমাকে কিছু বলতে আসিনি আমি। তা আসবেন কি কেন? আমি তো শুরু থেকেই বুঝে গেছি যে আপনার চরিত্রে কোনো ঝামেলা তো নিশ্চয়ই আছে। তা না হলে কি আর কেউ এমন করে? অয়ন অধরার বলা কথাগুলো শুনে নিচে কোমরের ওপর দুহাত রেখে অধরার দিকে কিছুটা ঝুঁকে অধরার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। অয়ন অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, প্রথমে তো আমি ভেবেছিলাম এই মেয়েটা পিচ্ছি শুধু, এখন দেখি গায়ে পড়ে ঝগড়া করার স্বভাবও আছে। আল্লাহ, আমার সাথে এমনটা হলো কেন? এই পিচ্চিটা আমার জীবন তেনা তেনা করে ছাড়বে, এটা আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি। অয়ন আপন মনে কথাটা বলতেই অধরা নিজের ভুরু আরও কিছুটা কুঁচকে নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার? আমার দিকে গতকাল রাতের মতো এক দৃষ্টিতে তাকিয়ে কি প্ল্যান করছেন? এই যে কি করে তোমার মুখটা বন্ধ করা যায় সেটাই ভাবছি। কেন গো? আমার উচিত কথা বুঝি আপনার হজম হচ্ছে না? খুব বেশি গায়ে লাগছে, তাই না? তোমার বলা কোনো কথাই উচিত কথা নয় গো সখী। আমি তোমার দিকে তাকালেই আমার মাথায় শুধুমাত্র একটাই প্রশ্ন ঘুরতে থাকে। আমি না সত্যি এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। তাই নাকি? আচ্ছা, বলুন তাহলে কি প্রশ্ন? আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। জানেন, আমার মা সব সময় বলে আমার নাকি বুদ্ধি ভালো। সেই বুদ্ধি এখন কাজে লাগবে। বলুন, কি বুঝতে পারছেন না? ওয়েট ওয়েট, বলছি আমি তার আগে একটু হেসে নেই। অয়ন কথাটা বলতে শব্দ করে হাসতে লাগলো। অধরা অয়নকে এমনভাবে শব্দ করে হাসতে দেখে খানিক অপ্রস্তুত হয়ে গেল। অধরা ভাবছে তার বুদ্ধির কথাটা শুনে অয়ন এমনভাবে হাসছে কেন? অয়ন কি তাকে কোনোভাবে ইনসাল্ট করছে? অধরা অয়নকে পাগলের মতো হাসতে দেখে কিছুটা অগ্নি দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে থাকলো। অয়ন অধরার অগ্নি চাহনি দেখে নিজের হাসিটা বন্ধ করে অধরাকে জিজ্ঞেস করলো, কি হলো আবার? হঠাৎ করে তুমি এমন সিরিয়াস হয়ে গেলে কেন? আপনি আমাকে নিয়ে হাসি তামাশা করবেন আর আমি বুঝি খুশিতে নাচতে থাকবো? এটা আপনি ভাবলেন কেমন করে? ওই শোনো, পিচ্ছি মেয়ের কথা। আমার ঘাড়ে কটা মাথা আছে আমি তোমাকে নিয়ে হাসি তামাশা করব? আমি তো ভেবেছি তুমি হয়তো কোনো জোকস বলেছ, তাই একটু হাসলাম। আমি বুদ্ধিমতী এটা আপনার কাছে জোকস মনে হচ্ছে? তো কি, এটা জোকস না? ঠিক আছে, আমি আমার বুদ্ধি দেখাচ্ছি আপনাকে। আপনি বলুন, কি বুঝতে পারছেন না আপনি? এই যে তুমি কি জন্ম থেকেই বোকা নাকি বোকা হবার জন্য কোনো আলাদা কোর্স করে এসেছো? সত্যি, আই এম ভেরি কনফিউজড। তাই না? আজ আপনাকে আমি শেষ করে ফেলবো। আপনি আমাকে এই কথাটা বলেছেন তো, দাঁড়ান। অনেক কথাটা শুনে অধরা আর নিজের রাগকে সামলাতে পারল না। অধরা রেগে গিয়ে অয়নের দিকে তেড়ে আসতে লাগলো। অয়ন পরিস্থিতি বুঝে অধরার থেকে পালিয়ে যেতে চেষ্টা করলো। অধরাও কম না, অয়নের করা মিষ্টি অপমানের প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে।
অধরা অয়নের পেছন পেছন ছুটতে লাগলো আর অয়ন নিজেও অধরার থেকে দূরে পালিয়ে যেতে ছুটতে লাগলো। তার দুজনে তাদের রুমের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে। ছোটাছুটি করার এক পর্যায়ে অধরা নিজের শাড়ির সাথে পা পেঁচিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলো। অয়ন অধরাকে পড়ে যেতে দেখে দ্রুত অধরার দিকে দৌড়ে চলে গেল। আর অধরাকে সেভ করতে গিয়ে অয়ন নিজেও অধরার সাথে বিছানার উপর পড়ে গেল। অয়ন বিছানার উপর পড়ে গেছে আর অধরা অয়নের ঠিক বুকের উপর এসে পড়েছে। অয়নের হাত জোড়া শক্তভাবে অধরার কোমর জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে অয়নের হাত জোড়া হয়তো নিজের পছন্দের জায়গায় আছে এখন। এদিকে অধরা এসবের জন্য একদমই প্রস্তুত ছিল না। অধরা অয়নের দিকে হাঁ করে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে যে তার সাথে এইমাত্র কি ঘটে গেল। তাছাড়া এই অয়ন তার কোমর এমনভাবে জড়িয়ে ধরে আছে কেন? অধরা আপন মনে ছাইপাশ কথা চিন্তা করে অয়নের বুকের ওপর থেকে উঠে পড়তে চেষ্টা করলো। ঠিক এমন সময় অয়ন যেন আরও শক্ত করে অধরাকে নিজের সাথে জড়িয়ে রাখলো। বিষয়টা অধরার কাছে খানিক অদ্ভুত লাগছে। সেই সাথে অয়নের এমন অদ্ভুত নেশাক্ত চোখের চাহনি সব মিলিয়ে অধরার মনের মাঝে এক অদ্ভুত সৃষ্টি করতে চলেছে। অধরা প্রায় মিনিট 5 সময় নিশ্চুপ থাকার পরও অয়ন যখন অধরাকে ছাড়ল না, তখন অধরা নিজে মৃদু কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো? আপনি আমাকে কি এমনভাবে জড়িয়ে ধরে রাখবেন নাকি? রাখি না একটু, বেশ ভালোই তো লাগছে। ভালোই লাগছে মানে? আপনার নজরটা তো আসলেই ভালো না। আমাকে ছাড়ুন বলছি। অধরার কথাটা অয়ন শুনতে পেল। অয়নের হাত জোড়া আর যেন বড্ড অবাধ্য হয়ে গেছে। অয়ন নিজের হাত জোড়া অধরার কোমরের উপর থেকে সরিয়ে নিতে চেষ্টা করার পরও কেন যেন অয়ন অধরার কোমর থেকে নিজের হাত সরিয়ে নিতে পারছে না। এইদিকে অয়নের এমন সব অদ্ভুত কাজকর্মে অধরা ভীষণ রকম বিরক্ত হয়ে গেল। অধরা এবার একটু শক্তি খাটিয়ে হকচকিয়ে অয়নের বুকের উপর থেকে উঠে পড়ল। অধরা অয়নের বুকের উপর থেকে উঠে পড়ে খানিকটা হাঁপাতে লাগলো। এইদিকে অধরাকে এমনভাবে হাঁপাতে দেখে অয়ন মৃদু কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে তোমার? এমনভাবে হাঁপাতে শুরু করলে কেন? অয়নের প্রশ্নটা শুনে অধরা কোনো উত্তর দিল না, বরং আরও কিছু সময় নিশ্চুপ হয়ে থাকলো সে। অধরাকে এমনভাবে নিশ্চুপ দেখে অয়নের মনের মাঝে কেমন যেন করে উঠল। অয়ন ভাবছে হয়তো অধরার মনের মাঝে তার জন্য কোনো অনুভূতি কাজ করছে। আর যদি অয়নের এই ভাবনাটা সত্যি হয়, তবে অয়নের ভালোবাসাটা আজ আর এক্ষুনি পূর্ণতা পেয়ে যাবে। অয়ন আপন মনে এসব কথা চিন্তা করে কিছুটা খুশি হয়ে গেল আর ধীরে ধীরে অধরার দিকে নিজের হাতটা এগিয়ে নিয়ে গেল। অয়ন অধরার দিকে নিজের হাতটা এগিয়ে নিয়ে যেতেই আলতো করে অয়নের হাত জোড়া অধরার হাতের জোড়াকে ছুঁয়ে দিল। অয়নের হাতের স্পর্শ অধরার হাতে পড়তেই অধরার সারা শরীর কেঁপে উঠল। মনে হচ্ছে যেন অধরার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। অধরা অয়নের হাতের উপর থেকে নিজের হাতটা সরিয়ে নিতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, অধরা, এমনভাবে নিজের মনের মাঝে থাকা সত্যিকারের অনুভূতিগুলো আড়াল করে রেখো না। একবার নিজের মনের কথা শোনো। না, আমি এসব শুনতে চাই না। আপনি আমাকে দয়া করে স্পর্শ করবেন না। আমি এসব পছন্দ করি না। এটা কেমন কথা অধরা? ভালোবাসার স্পর্শ তোমার পছন্দ হচ্ছে না? না, হচ্ছে না। আমি এসব চাই না অয়ন। আপনি কেন আমার বিষয়টা বুঝতে চাইছেন না? আমি আপনাকে শুরু থেকেই তো এটাই বলে যাচ্ছি। অধরা, আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না, কিন্তু কি করব বলো? তোমার এই সৌন্দর্য যে আমাকে আরো বেশি ব্যাকুল করে তোলে। তুমি কাছে থাকলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। আপনি কি বলছেন? আমি আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না। দয়া করে আপনি আমাকে এইসব কথা আর কখনো বলবেন না প্লিজ। যদি আপনি বারবার আমাকে এইসব কথা বলেন, তাহলে আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। অধরার কথাটা শেষ হতে অয়ন অধরার হাত ধরে ফেলল। অয়ন অধরার হাতটা ধরে অধরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। অয়ন অধরাকে নিজের কাছে নিয়ে এসে অধরার কাঁধের উপর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। অয়নের ঠোঁটের গভীর স্পর্শ নিজের কাঁধের উপর অনুভব করতেই অধরা যেন ব্যাকুল হয়ে উঠল। অধরা শক্ত হাতে বিছানার চাদর খামচে ধরতেই অয়ন আর অপেক্ষা করল না। অয়ন অধরার কাঁধের উপর আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। কথায় আছে না,
নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। একজন পুরুষ চাইলে যে কোনোভাবে একজন নারীর মনের মাঝে অন্যরকম ভালোবাসার অনুভূতি সৃষ্টি করতে পারে। তবে সত্যি বলতে এই অনুভূতির সৃষ্টি কথাটা মোটো চারটিখানি কথা নয়। নিজের স্ত্রী অধরার কাঁধের ওপর আরও কয়েকটা ভালোবাসার পরশ এঁকে দেওয়ার পর অয়ন বুঝতে পারল অধরা এখন আর আগের মতো রিয়্যাক্ট করছে না, বরং অধরা নিজেও অয়নের এই ভালোবাসার স্পর্শ বেশ অনুভব করছে। অয়ন অধরার মাঝে কিছুটা পরিবর্তন বুঝতে পেরে মুচকি একটা হাসি দিয়ে অধরার পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। অয়নের এমন হাত বুলিয়ে দেওয়াতে অধরার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। অধর নিজেও বুঝতে পারছে না যে তার সাথে এমনটা কেন হচ্ছে। অধরা অয়নের হাত নিজের পিঠের উপর থেকে সরিয়ে দিতে নিতেই অয়ন অধরাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। অধরা অয়নের বুকের সাথে লেপ্টে যেতেই অয়ন অধরার গোলাপে পাপড়ি মিষ্টি মধুর ঠোঁট জোড়ার দিকে তাকালো। অয়ন অধরার এই মিষ্টি মধুর ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না। অয়ন ধীরে ধীরে অধরার ঠোঁট জোড়ার দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যেতে লাগলো। অধরা নিজেও এবার নিজের চোখ জোড়া বন্ধ করে আছে। অয়নের মাথায় আজ অন্য কোনো চিন্তা নেই। অয়ন নিজেও বুঝতে পারছে যে সে অধরার মাঝে একটা আলাদা পরিবর্তন এসেছে। অয়ন অধরার দিকে আরও কিছুটা এগিয়ে যেতেই আচমকা অয়নের রুমের বাহির থেকে একটা শব্দ ভেসে এলো। কেউ অয়নের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করছে। দরজা নক করার শব্দ অধরার কানে আসতেই অধরার সমস্ত ঘোর কেটে গেল। অধরার ঘোর কেটে যেতেই অধরা অয়নকে একটা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। অধরা অয়নকে বিছানায় ফেলে দিয়ে খিলখিল করে হেসে ফেলে দৌড়ে দরজার দিকে ছুটে চলে গেল। অধরা তার রুমে দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজা খুলে দিতেই অধরা ভীষণ রকম খুশি হয়ে গেল। আর খানিক শব্দ করে বলে উঠল, আবিদ, তুই তুই কখন এসেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ভাই আবিদ আমার সামনে দাঁড়িয়ে আছে। অধরার মুখ থেকে আবিদের কথাটা শুনতেই অয়নের কপালে এক অদ্ভুত চিন্তার ভাঁজ পড়ল। আবিদ অধরার কাজিন। আবিদ বিগত 5 বছর ধরে আমেরিকায় বিজনেসের কাজে ছিল। আর এই আবিদের সাথেই অধরার বিয়ে হবার কথা ছিল। অয়ন এসব বিষয়ে অধরার কাজিন মালহিয়ার থেকে জানতে পারে। তবে আবিদের সাথে কোনো একটা কারণে অধরার বিয়ে হয়নি। আর অয়নের ও অধরাকে পছন্দ হয়ে যায়। তারপর আর কি, অয়ন অধরাকে বিয়ে করে ফেলে। কিন্তু আজ আবিদের এমন হুট করে অয়নের বাড়ি চলে আসাটা অয়নের একদমই পছন্দ হয়নি। অয়ন বিছানা থেকে উঠে পড়ে অধরার পেছনে এসে দাঁড়াতেই আবিদ মুচকি হাসি দিয়ে অধরাকে হাগ করতে এগিয়ে আসলো। অয়ন আবিদের এমন অদ্ভুত ব্যবহার দেখে অধরার হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে অধরাকে কিছুটা পেছনের দিকে টেনে নিল। আর নিজে খানিক সামনের দিকে এগিয়ে গেল। অয়ন সামনের দিকে এগিয়ে এসে আবিদকে আলতো করে হাগ করে বলল, কি ব্যাপার আবিদ সাহেব, বিয়েতে আসলে না, অথচ আজ হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলে? আরে ভাইয়া, আমি তো আপনাদেরকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, তাই আর কি, আগে থেকে কিছু বলিনি। হ্যাঁ, তা না হয় ঠিক আছে, কিন্তু বিয়েতে কেন আসলে না? আর বলিয়েন না ভাইয়া, ফ্লাইটের টিকিট পেতে সমস্যা হচ্ছিল, তাই আর কি আসতে লেট হয়ে গেল। তাছাড়া ফ্লাইটের টিকিট যদি ঠিক সময় পেয়ে যেতাম তাহলে হয়তো বা বিয়েটা না হতে পারতো। আবিদের বলা কথাটা শুনে অয়নের ভুরু কুঁচকে উঠল। অয়ন আবিদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়েটা নাও হতে পারতো মানে? আমি তোমার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না আবিদ। হা হা হা, আরে ভাইয়া আপনিও না, আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম। আবিদের কথাটা শেষ হতেই অধরা অয়নকে পাশ কাটিয়ে আবারও এগিয়ে আসলো। আর আবিদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হয়েছে, এখন আর মজা ফাজলামি করিস না। অনেক দূর থেকে এসেছিস, চল ফ্রেশ হয়ে নাস্তা করবি। হ্যাঁ সেটাই, চলো, আমারও ভীষণ ক্লান্ত লাগছে, নাস্তা খেয়ে একটু বিশ্রাম করতে হবে। আবিদের কথাটা শুনে অধরা খিলখিল করে হেসে উঠল। আর আবিদকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে গেল সে। ওইদিকে অয়ন যেন নিজের রুমের ঠিক দরজার সামনে ঠাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আর আপন মনে নানা ধরনের কথা চিন্তা করছে। অধরার সাথে অয়নের পরিচয় খুব বেশি দিনের না হলো। অধরা এখন অয়নের স্ত্রী। অধরাকে
অয়ন প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। এই কারণে অয়ন কোনোভাবেই চায় না তার এই ভালোবাসার মাঝে আবিদ এসে কোনো ধরনের ঝামেলা করুক। অয়ন প্রায় বেশ খানিক সময় আবিদের কথা আপন মনে চিন্তা করতে লাগলো। এইদিকে অধরা আবিদকে গেস্ট রুমে নিয়ে গিয়ে আবিদকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আবিদ শোন, তুই আজ থেকে এই রুমে থাকবি কেমন? আর কোনো কিছু চাই তো একদমই লজ্জা পাবি না। আমার শ্বশুরবাড়িতে থাকলে অনেক ভালো, আমার শ্বশুরবাড়ির সকলেই অনেক ভালো, তাদেরকে নিজের আপন ভাবতে পারিস। অধরার কথাটা শেষ হতেই আবিদ অধরার চোখের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে অধরার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আবিদের এমন অদ্ভুত চাহনি দেখে অধরা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল ঠিক, তবে অধরা এখনও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, কারণ অধরা জানে আবিদ কখনোই অধরার কোনো ক্ষতি করতে পারে না বা অধরার কোনো সমস্যার কারণ সে হবে না। আবিদ অধরার সামনে এসে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, অধরা, আমাকে তুই একটা সত্যি কথা বলবি? হ্যাঁ, জিজ্ঞেস কর, কি জানতে চাস? আমি তো কখনোই মিথ্যা বলি না। হ্যাঁ, সেটা জানি। আচ্ছা, তুই এই বিয়েতে, বিশেষ করে অয়নের সাথে, তুই কি আসলে ভালো আছিস? হ্যাঁ, ভালোই তো আছি। যদিও উনি একটু দুষ্টু প্রকৃতির লোক, তবে আমার অনেক খেয়াল রাখেন উনি। কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন কেন জিজ্ঞেস করছিস? না, এমনিতেই। আজ কিন্তু অয়নের জায়গায় আমি থাকতে পারতাম। আবিদের কথাটা শুনে অধরা নিজের মাথাটা নিচু করে ফেলল। অধরা নিজের মাথাটা নিচু করে ফেলতেই আবিদ অধরার হাত আলতো করে ধরে ফেলল। আবিদ অধরার হাত ধরতেই অধরা আবিদের দিকে মুখ তুলে তাকালো। অধরা আবিদের মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আবিদ, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার কোনো ভাই নেই যার কাছে আমি নিজের মনের কথা বলতে পারি। ছোটবেলা থেকেই আমি তোকে নিজের ভাই মনে করেছি। আমাদের মাঝে এর বাইরে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। কিন্তু কেন পারেনি অধরা? পৃথিবীতে কি আর কেউ নিজের কাজিনকে বিয়ে করেনি নাকি? তাছাড়া আমার দিক থেকে কোনো সমস্যা ছিল না। আবিদ প্লিজ, আমি এখন তোর সাথে এইসব বিষয়ে কথা বলতে চাই না। আমি এখন একজন বিবাহিতা নারী, আর আমার স্বামী আছে এখন। এই কারণেই তো আমি নিজের মনের উপর পাথর চাপা দিয়ে এই বাড়িতে এসেছি, শুধুমাত্র তোকে দেখার জন্য। আবিদের কথাটা শুনে অধরা এক ঝটকে আবিদের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। অধরার আবিদের হাত থেকে নিজের হাত সরিয়ে নিতেই আবিদ কিছুটা অবাক হয়ে গেল আর অধরার দিকে কৌতূহলী চোখে তাকালো। অধরা নিজেকে খানিক সামলে নিয়ে আবিদকে উদ্দেশ্য করে বলল, আবিদ, তুই অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, তুই এখন বিশ্রাম কর। আমি গিয়ে তোর জন্য খাবার রেডি করি। পালিয়ে যাচ্ছিস অধরা? আমার স্বামী আছে আবিদ, আমি কেন পালাবো? কি জানি, আমার মনে হচ্ছে তুই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস। তুই আমেরিকায় থেকে একদম পাগল হয়ে গেছিস। কখন কি বলছিস কিছুই আমি বুঝতে পারছি না। যা এখন বিশ্রাম কর। অধরা আবিদের সাথে আর কোনো কথা না বলে গেস্ট রুমের সামনে থেকে সোজা চলে গেল খাবার টেবিলের দিকে। আবিদের বলা কথাগুলো অধরার মোটো পছন্দ হয়নি। অধরা সবসময় আবিদকে নিজের ভাই ভেবে এসেছে, যে কারণে অধরা নিজের আবিদকে বিয়ে করতে চায়নি। তবে আবিদ অধরাকে বিয়ে করতে রাজি ছিল। অধরা খাবার টেবিলে এসে খাবার রেডি করার সময় আপন মনে আবিদের কথা চিন্তা করতে লাগলো। অধরার মনের মাঝে একটা ভয় কাজ করছে। অধরা ভাবছে আবিদ না আবার এই সংসারে কোনো ঝামেলা তৈরি করে। অধরা আপন মনেই সাইফাস কথা চিন্তা করতে আচমকা অয়ন এসে অধরার ঠিক পেছনে দাঁড়িয়ে আলতো করে অধরাকে জড়িয়ে ধরল। অয়ন অধরাকে পেছন থেকে জড়িয়ে ধরতেই অধরার সম্পূর্ণ ঘোর কেটে গেল। অধরা অয়নের স্পর্শ পেতে কিছুটা কেঁপে উঠল। অধরা নিজের ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে অয়নকে দেখতে পেয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা কি হলো? আপনি আবারও আমাকে বিরক্ত করতে চলে এসেছেন। আমি তোমাকে কখন বিরক্ত করলাম? আমি তো আমার স্ত্রীকে একটু আদর করছি। আমি আমার স্ত্রীকে আদর করলে তোমার কি সমস্যা? ফাজলামি করেন আমার সাথে? আপনার স্ত্রী তো আমি, আর আমি আপনাকে বলেছি আমাকে আদর করতে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। উফ, আপনি সব সময় এমন করেন কেন? আপনি আমার সাথে আর এমন করবেন না প্লিজ। কেমন করি আমি? এই যে দুষ্টুমি করেন,
আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরেন, এসব আমার কেমন যেন লাগে। তাছাড়া আপনি আমার কাছে আসলেই আমার মনের মাঝে এক অদ্ভুত রকম লাগতে শুরু করে, ভীষণ অস্বস্তি হয় আমার। ওই শোনো পিচ্চি মেয়ের কথা শোনো, অস্বস্তি নারী পাগলি, সেটাকে প্রশান্তি বলে, ভালোবাসার প্রশান্তি। অয়নের মুখ থেকে পিচ্ছি শব্দটা শুনতেই অধরার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। অধরা পেছন ফিরে অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে আপনি কি বললেন? কি বললাম আবার? এইমাত্র কি বলেছেন? ওই বললাম আর কি পাগলি। পাগলির আগে কি বলেছেন? পিচ্চি? হ্যাঁ, আমি আপনাকে বারণ করেছি তো আমাকে পিচ্চি বলে না ডাকতে। আমি মোটেও পিচ্চি না, ওকে, আমি বড় হয়ে গেছি। অধরার কথাটা শুনে অয়ন শব্দ করে হেসে ফেলল। অধরা অয়নকে এমনভাবে শব্দ করে হাসতে দেখে একটু অবাক হয়ে গেল। অধরা কিছুটা অবাক হয়ে অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের শাড়ির আঁচলটা কোমরে গুজিনি দুম করে অয়নের শার্টের কলার চেপে ধরল। অধরা নিজের স্বামীর শার্টের কলার চেপে ধরাও পরও অধরার স্বামী মানে অয়ন সেই শব্দ করেই হেসে চলেছে। অধরা এবার আর নিজের রাগকে সামলাতে পারল না। অধরার ভীষণ রকম অভিমান করে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি এখনো হেসে যাচ্ছেন? আমি যে রেগে আছি সেদিকে আপনার কোনো খেয়াল নেই? অধরার অভিমানী কণ্ঠে বলা কথাটা শুনে অয়ন নিজের হাসিটা বন্ধ করে আলতো করে অধরার কোমরের উপর নিজের হাতটা রেখে অধরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে অধরার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কিছুটা ফিসফিস করে অধরাকে উদ্দেশ্য করে বলল, যতদিন তুমি না আমার ভালোবাসা বুঝতে পারবে, ততদিন আমি তোমাকে পিচ্চি বলেই ডাকবো। আমি আপনার ভালোবাসা কখনো বুঝতে পারলাম না। তাছাড়া আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে শুধুমাত্র জ্বালাতন করেন। এই জ্বালাতনের মাঝেই যে ভালোবাসা লুকিয়ে আছে, আমার সেই ভালোবাসা কি তোমার চোখে পড়ে না অধরা? চোখে পড়ে তো, আর আমি অনুভবও করতে পারি। অধরার বলা কথাটা শুনে অয়নের চোখে মুখে এক অদ্ভুত রকম প্রশান্তির ছাপ ফুটে উঠল। অয়নের চোখে মুখে খুশি ঝলমল করে উঠল। অয়ন ভীষণ খুশি হয়ে অধরাকে জিজ্ঞেস করল, অধরা, তুমি সত্যি বলছো? তুমি সত্যি আমার ভালোবাসা অনুভব করতে পারো? হ্যাঁ পারি তো, তবে ভালোবাসা না, আপনার ফাজলামি। অধরার কথাটা শুনে অয়ন কিছুটা থমকে গেল। অধরাকে নিজের সাথে শক্ত করে মিশিয়ে ধরে রাখলো। এইদিকে আবিদ নিজের রুম থেকে বেরিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে আসতে অয়ন আর অধরাকে এমন অবস্থায় দেখে মৃদু কাশির শব্দ করলো। আবিদের কাশির শব্দ কানে আসতেই অয়ন অধরাকে ছেড়ে দিল। অয়ন অধরাকে ছেড়ে দিতে অধরা নিজের কোমরে গুজে রাখা শাড়ির আঁচলটা ছেড়ে দিয়ে শাড়ির আঁচল নিজের মাথার উপর টেনে নিল। অধরা নিজের শাড়ি ঠিক করে নিতেই অয়ন আবিদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার আবিদ, এখনো বুঝি খাবার খাওনি? না ভাইয়া, খাবার খেতে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এখন এ সময় এসে আপনাদের বিরক্ত করে ফেললাম। আরে সেসব কোনো ব্যাপার না, এসো বসো। অনেক কথা মতো আবিদ খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। আবিদ খাবার টেবিলের সামনে এসে অধরার দিকে কিছুটা অদ্ভুতভাবে তাকালো। অধরা আবিদের মুখের দিকে তাকিয়ে বেশ ভালোই বুঝতে পারল যে আবিদ অধরাকে তার স্বামীর সাথে দেখে মোটেও খুশি হয়নি। আবিদ ভিতর থেকে যেন জ্বলছে, কিন্তু অয়নের সামনে আবিদ চাইলেও অধরাকে কিছু বলতে পারবে না। তাই কিছুটা নিশ্চুপ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে পড়ল আবিদ। আবিদ খাবার টেবিলে গিয়ে বসে পড়তে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা অধরা, তুমি তাহলে তোমার ভাইকে খাবার সার্ভ করে দাও, আমি একটু আমার রুমের দিকে যাচ্ছি। আমার অফিসের কিছু কাজ বাকি পড়ে আছে, সেইগুলো শেষ করে নেই। অনেক কথাটা শেষ হতে আবিদ অয়নকে উদ্দেশ্য করে বলল, আরে ভাইয়া, আপনি কোথায় যাচ্ছেন? একদিন কাজ না করলে কী বা হবে? আপনি আমার সাথে এসে বসুন, একসাথে খাবার খেয়ে নেই। না আবিদ, আমার অফিসের কাজটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া আমি সকালবেলা নাস্তা করেছি, এখন আর কিছু খেতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি গিয়ে মন দিয়ে কাজ করেন, আমি ওদের সাথে গল্প করি। আবিদের কথাটা শুনে অয়ন আর কিছু বলল না। যদিও আবিদ হলো অধরার কাজিন, ভাই বোনের মাঝে কথাবার্তা থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই অয়ন এই বিষয়টা নিয়ে তেমন কোনো ভ্রুক্ষেপ দেখালো না। তবে অয়নের মাথায় এখন সেই আবিদ আর অধরার বিয়ের বিষয়টা ঘুরপাক খাচ্ছে।
যেই কারণে অধরাকে আবিদের সাথে একান্তে কথা বলাটা অয়নের কাছে তেমন একটা পছন্দ হলো না। অয়ন কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাবার টেবিলের সামনে থেকে চলে গেল। অয়ন খাবার টেবিলের সামনে থেকে চলে যেতেই আবিদ অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, অয়ন তো দেখছি তোকে সবসময় চোখে চোখে রাখতে চাই, এতটা ভালোবাসে তোকে। আবিদ, আমি তোর কথার কোনো মানেই বুঝতে পারছি না। তুই আসলে কি বলতে চাইছিস? আমি তো অনেক কিছু বলতে চাই তোকে, কিন্তু আমার সকল কথা শোনার জন্য তুই প্রস্তুত না, যে কারণে আমিও কিছু বলতে পারছি না। দেখ আবিদ, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা কখনোই পছন্দ করি না। আমি তোকে কখনোই নিজের ভাইয়ের থেকে বেশি কিছু ভাবিনি। তাই তোর কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে আমাদের সম্পর্কটা ভাই বোনের মাঝেই রেখে কথা বল। আর যদি না বলি তাহলে কি করবি? আবিদের কথাটা শুনে অধরা মুচকি হেসে ফেল। অধরার ঠোঁটের কোণে লেপ্টে থাকা মুচকি হাসির পেছনে একটা কারণ আছে, যেটা অধরা চায়নি আবিদকে বলতে। তবে আবিদ এখন যেভাবে অধরার সাথে কথা বলছে, তাতে করে অধরার কাছে আর কোনো উপায় নেই। অধরা মুচকি হাসতেই আবিদ খাবার খাওয়া বন্ধ করে অধরাকে কিছুটা শক্ত গলায় বলল, কি হয়েছে অধরা, এমনভাবে হাসছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। আমার স্বামী এমন একজন মানুষ, আমি যদি একবার বলি আমি তোকে এই বাড়িতে দেখতে চাই না, তাহলে বিশ্বাস কর, এক সেকেন্ডও তুই এখানে বসে থাকতে পারবি না। বাকিটা বুঝে নে আমি চাইলে কি কি করতে পারি। অধরার কথাটা শুনে আবিদ শব্দ করে হেসে উঠল। আবিদ শব্দ করে খাবার টেবিল থেকে বসা থেকে উঠে পড়ল। আবিদ বসা থেকে উঠে পড়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অধরা, তুই না আসলেই বোকা। আমি যদি এখন তোর নামে তোর স্বামীর কাছে গিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলি, তাহলে আর কিছু হোক বা না হোক, তোর এই সংসারে থাকাটা মুশকিল হয়ে পড়বে। আমার বিষয়ে কি উল্টাপাল্টা কথা বলবি? আমি তোর সাথে কখনো এমন কিছুই করিনি যেটার কারণে তুই আমার সংসার ভাঙতে পারিস। সেটা যদি আমি আর তুই জানি, তবে তোর স্বামী তো জানে না। আমাকে মোটেও ভালো লোক মনে করিস না। আমি নিজের স্বার্থ আদায়ের জন্য যে কোনো পথে যেতে পারি। আবিদের এমন কথা শুনে অধরা খানিক চুপসে গেল। অধরা আবিদকে ছোটবেলা থেকেই জানে। আবিদ আসলেই খুব একটা ভালো মানুষ না। অধর আবিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আপন মনে ছাইপাশ কথা চিন্তা করছে। এদিকে আবিদও অধরের দিকে খানিক সময় তাকিয়ে থেকে হনহন করে গেস্ট রুমের দিকে চলে গেল। আবিদ গেস্ট রুমের দিকে চলে যেতেই অধরা একটা দীর্ঘশ্বাস ফেল। অধরা দীর্ঘশ্বাস ফেলে খাবার টেবিল গুছিয়ে ফেল। অধরা খাবার টেবিল গুছিয়ে ফেলে নিজের রুমের দিকে চলে গেল। অধরা নিজের রুমে ফিরে আসতেই দেখতে পেল অয়ন বিছানার এক কোণে বসে আছে আর ল্যাপটপে কিছু কাজ করছে। অয়নকে কাজ করতে দেখে অধরা আর অয়নকে বিরক্ত করলো না। অধরা সোফার উপর গিয়ে নিশ্চুপ হয়ে বসে থাকলো। এদিকে অয়ন অফিসে কাজ করার ফাঁকে অধরার দিকে তাকিয়ে কিছুটা থমকে গেল। অয়ন অধরার মুখের দিকে তাকিয়ে বেশ ভালোই বুঝতে পারছে যে অধরার মনটা ভালো নেই। অধরার আচমকা মন খারাপ হলো কেন, সেটাই অয়ন বুঝতে পারছে না। অয়ন নিজের ল্যাপটপটা বন্ধ করে দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। অয়ন বিছানা থেকে নেমে পড়ে অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, অধরা, কি হয়েছে তোমার? আচমকা মন খারাপ করে বসে আছো কেন? কোথায় আমার মন খারাপ? আমার মন খারাপ না, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তাই নাকি? ওকে, ফাইন। তোমার জন্য দুটো উপহার আছে, আর আমি শিওর এই দুটো উপহার দেখে তুমি নিজেও ভীষণ খুশি হয়ে যাবে। অয়নের মুখে উপহারের কথাটা শুনে অধরা ভীষণ রকম চমকে উঠল। অয়ন তার জন্য উপহার নিয়ে আসলো কখন? অধরা অয়নের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে অয়ন নিজের পকেট থেকে বেশ কতগুলো চকলেট বের করে অধরার হাতে দিয়ে দিল। আর টেবিলের নিচ থেকে বেশ খানিক রজনীগন্ধা ফুল বের করে অধরার চুলের খোপায় পরিয়ে দিল। অধরা অয়নের থেকে দুই উপহার পেয়ে খুশিতে পাগল হয়ে উঠল। চকলেট আর রজনীগন্ধা ফুল এই দুটোই অধরার ভীষণ পছন্দের। অধরা খুশিতে গদগদ হয়ে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি কি করে জানলেন যে আমার চকলেট ও রজনীগন্ধা ফুল অনেক প্রিয়? কেন জানবো না? আমার প্রিয় তোমার পছন্দগুলো তো আমাকেই জানতে হবে, তাই না? আমি কিন্তু সত্যিই অনেক খুশি হয়েছি। আমি ভাবতেও পারিনি যে আপনি আমার জন্য এত সুন্দর উপহার নিয়ে আসবেন। হ্যাঁ, কিন্তু উপহারের বদলে আমি কি তোমার কাছ থেকে কিছু পাবো না?
অয়নের প্রশ্নটা শুনে অধরা নিজের ভুরু কুঁচকে ফেলল। অধর নিজের ভুরু জোড়া কুঁচকে ফেলে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কিছু সময় নিশ্চুপ থেকে অয়নকে জিজ্ঞেস করলো। উপহারের বদলে আপনার কি চাই? অধরের প্রশ্নটা শুনতে অয়নের মনের মাঝে এক অদ্ভুত রকম দুষ্টামি কাজ করতে লাগলো। অয়ন অধরার চোখের দিকে তাকিয়ে থেকে একটা দুষ্ট হাসি দিয়ে বলল, আমার তেমন কিছু চাই না, তবে যা চাই সেটা তুমি আমাকে দিবে না। দিব না কেন? আপনি যদি ভালো কিছু চেয়ে থাকেন তবে আমি অবশ্যই আপনার চাওয়া পূরণ করব। আমি তো সবসময় তোমার থেকে ভালো কিছুই চাই, কিন্তু তুমি আমাকে ভুল ভাবো। এতে আমার দোষটা কোথায়? উফ, আপনি একটা সোজা কথা বলতে গিয়ে এত হেয়ালি কেন করেন? সরাসরি বলুন আপনার কি চাই, আমি শুনে দেখি আপনার চাওয়াটা পূরণ করা যায় কি না। আমি তোমার কাছে কিস চাই। অয়নের বলা কথাটা শুনে অধরার মাথাটা ঘুরে গেল। অধরা আগে থেকে ভেবেছে যে অয়ন হয়তো তার থেকে এমন কিছুই চাইতে পারে, কিন্তু তবু অধরা ভেবেছে যে অয়ন হয়তো এবার একটু সিরিয়াস হবে আর ভালো কিছু চাইবে। কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ কি আর ঘি দিয়ে সোজা করা যায়? আপনারই বলুন না, আসলে কি সোজা করা যায়? ঠিক তেমন অয়নের স্বভাবও ঘি দিয়ে ঠিক করা যাবে না। সরি, ঘি না, ভালো ব্যবহার দিয়ে হবে। অধরা অয়নের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। অয়ন অধরার এমন চাহনি দেখে এবার কিছুটা ঘাবড়ে গেল। অধরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকাতেই অয়ন খানিক ঘাবড়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি, তুমি তো অযথাই আমার উপরে রেগে গেলে। আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। আমার কিছু চাই না, এমনিতেই আমি ঠিক আছি। এমনিতেই যদি আপনি ঠিক থেকে থাকেন তাহলে আমার কাছে কেন আপনার কিসের বায়না করলেন? এছাড়া আর কি করব আমি, বলো? আমি না ভীষণ হতাশ। মানে তুমি বিশ্বাস করো, আমার মাঝে হতাশা এতটাই বেড়ে গেছে যে আমি চাইলেও নিজের হতাশা দূর করতে পারি না। তাই আর কি। আল্লাহ, আমার স্বামী একটা কিস পাওয়ার জন্য কোথা থেকে লজিক টেনে নিয়ে আসছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না কিছু। আচ্ছা ঠিক আছে, আমার লাগবে না কিস। তুমি বলো, তোমার মন ভালো হয়েছে কি? যদি তোমার মন ভালো হয়ে থাকে তাহলে আমি আমার কাজে ফিরে যেতে পারি। ওয়েট, আমি কখনো কারোর পাওনা রাখি না, পরিশোধ করে দিই। অধরা কথাটা বলতেই দুম করে অয়নের গালের উপর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে অয়নের গালে ভালোবাসার পরশ এঁকে দিল। অধরা অয়নের গালে ভালোবাসার এই পরশ এঁকে দিতে অয়ন একদম শকড হয়ে গেল। অয়ন হয়তো কল্পনা করতে পারেনি যে অধরা এমন কিছু করে ফেলবে। অধরার ঠোঁট জোড়া অয়নের গালে ছুঁয়ে আছে, আর অয়ন খানিক বোকা বনে গিয়ে নিজের চোখ জোড়া ছানা বড়া করে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা প্রায় মিনিট খানেক সময় অয়নের গালের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে রাখার পর আলতো করে অয়নের গালের ওপর থেকে নিজের ঠোঁট জোড়া তুলে নিল। অধরা অয়নের গাল থেকে নিজের ঠোঁট জোড়া আলগা করে নিতেই অয়ন অবাক হয়ে অধরার দিকে দৃষ্টিপাত করল। অয়ন অধরার দিকে দৃষ্টিপাত করে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, এটা কি ছিল? তুমি সত্যি নিজে এসে আমাকে কিস করেছো? না তো, অধরার ভূত এসে আমাকে কিস করেছে। আমারও তো ঠিক এটাই মনে হচ্ছিল, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই অসম্ভবকে কি করে তুমি সম্ভব করলে। জানি না, আপনি সব সময় এত বেশি কথা বলেন কেন? আমার কিন্তু এত বেশি কথা একদমই পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না। তুমি আমাকে এখন এটা বলো যে তখন যে তোমার মন খারাপ হয়েছে সেটার কারণ কি? আপনার সাথে কথা বলতে পারছিলাম না বলেই আমার মন খারাপ ছিল, তবে এখন আপনার সাথে কথা বলতে পেরে আমার মনটা ভালো হয়ে গেছে। তাই নাকি? আমাকে আসলেই মিস করছো তুমি? হ্যাঁ, মিস করেছি বলেই তো এখন কিস করে দিলাম। ওরে, আমার পিচ্ছিটা দেখি বড় হয়ে যাচ্ছে। অয়ন কথাটা বলতেই মুচকি একটা হাসি দিয়ে অধরাকে আলতো করে জড়িয়ে ধরল। অয়ন অধরাকে আলতো করে জড়িয়ে ধরতে অধরা একদম শান্তভাবে অনেক কাঁধের ওপর নিজের মাথাটা রেখে চুপ করে থাকলো। অয়ন অধরার মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে যে অধরার হঠাৎ করেই কি হয়ে গেল? এতটা শান্তভাবে বসে থাকার মেয়ে তো অধরা নয়।
সেই আবিদ আসার পর থেকে দেখছি অধরা আর আগের মতো নেই। কেমন যেন একটা ভয় অধরাকে চেপে ধরে আছে। আবিদ কি তবে অধরাকে কোনোভাবে বিরক্ত করেছে? যদি তাই হয়ে থাকে তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরও কিছু সময় অধরাকে জড়িয়ে ধরে রাখার পর আলতো করে অধরাকে ছেড়ে দিল। অধরাকে নিজের থেকে আলগা করে দিতেই অধরা শান্ত গলায় অয়নকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? ও মা, বিদেশ থেকে আবিদ এসেছে। ওর সাথে তো এখনো ঠিকভাবে কথা বলাই হলো না। সারাদিন কি ঘরের মধ্যে বসে থাকলে হবে? আবিদের সাথে কেন কথা বলতে যেতে হবে? আপনি এখন কোথাও যাবেন না। আমার ভালো লাগছে না কিছু। আপনি এখানেই থেকে যান। আবিদের কথা শুনতেই অধরার মুখের উপর থেকে খুশির ছাপটা উবে গেল। অয়নের আর বুঝতে বাকি থাকলো না যে আবিদকে নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে, যার কারণে অধরার মন খারাপ হয়ে আছে আর সে এতটা ভয় পাচ্ছে। অধরা অয়নের স্ত্রী। অয়ন কখনোই নিজেকে স্ত্রীর কপালে চিন্তার ভাঁজ পড়ে থাকতে দেখতে পারবে না। আর না অয়ন তার স্ত্রীকে মন খারাপ করে থাকতে দিবে। অয়ন মুচকি একটা হাসি দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, তুমি বরং এখন একটু বিশ্রাম করো। আমি গিয়ে আবিদের সাথে একটু কথা বলে নেই। কিন্তু আমি চাই না আপনি। অধরা সম্পূর্ণ কথাটা বলার আগে অয়ন অধরাকে রুমে বসিয়ে রেখে হনহন করে রুম থেকে বেরিয়ে চলে গেল। অধরা আর কি করবে? অধরা অয়নের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরার একদমই ইচ্ছে করছে না অয়নকে আদিবের সাথে কথা বলতে দিতে, কিন্তু অয়ন তো অধরার কোনো কথারই গুরুত্ব দিল না। অয়ন রুম থেকে বেরিয়ে যেতে অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখ জোড়া বন্ধ করে সোফার সাথে হেলান দিয়ে বসে থাকলো। এইদিকে অয়ন আবিদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আবিদকে উদ্দেশ্য করে বলল, আবিদ, রুমে আছো? অনেক কণ্ঠস্বর শুনতে আবিদ একটা দুষ্ট হাসি দিয়ে আপন মনে কিছু একটা ভেবে বলে উঠল। হ্যাঁ ভাইয়া, আমি রুমে আছি, আসুন না। আবিদের কথা শুনে অয়ন গেস্ট রুমে প্রবেশ করলো। অয়ন গেস্ট রুমে প্রবেশ করতে আবিদ বিছানা থেকে উঠে বসে পড়ল। আবিদ বিছানায় উঠে বসতে অয়ন বিছানার এক কোণে গিয়ে বসে পড়ল। অয়ন বিছানার এক কোণে গিয়ে বসে পড়ে আবিদকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, তা মিস্টার আবিদ, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাইছো, কিন্তু কোনো একটা কারণে হয়তো বলতে পারছো না। ব্যাপার কি? বা ভাইয়া, আপনি তো দেখছি অনেক বুদ্ধিমান, আমার মুখ দেখেই সব বুঝে গেছেন। আরে সমস্যা নেই, তোমার যা ইচ্ছে হয় তুমি আমাকে বলতে পারো। আমি তোমার কথা শুনতেই তো এখানে এসেছি। ভাইয়া, আমি আসলে একটা সত্যি কথা বলতে চাই। আমি জানি অধরার সাথে বিয়ের পূর্বে আপনাকে হয়তো এই বিষয় জানানো হয়নি, আর আপনাকে সবাই ঠকিয়েছে। ও রিয়েলি? তা আমাকে কেমনভাবে ঠকানো হয়েছে? সেটা শুনলে আপনার নিজের চোখ কপালে উঠে যাবে। আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে অধরার এই সরল চরিত্রের পেছনে এত বড় একটা সত্য লুকিয়ে আছে। আবিদের কথাটা শুনে অয়নের কেন যেন আবিদের প্রতি ইন্টারেস্ট বেড়ে গেল। অয়ন আবিদের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবিদের মুখ থেকে অধরার সকল সত্যি জানার চেষ্টা করলো। আবিদও অয়নকে নিজের মন করা কাহিনী বলতে থাকলো। এদিকে অধরা রুমে বসে থেকে নিজের মনকে শান্ত করে রাখতে পারছে না। অধরার মনের মাঝে একটাই ভয় কাজ করছে, আর সেটা হলো আবিদের এই নোংরা খেলায় অয়ন আবার না অধরাকে ভুল বোঝে। অধরা রুমে বসে থেকে আপন মনে চাইপাশ কথা চিন্তা করতে থাকলো। বেশ খানিক সময় অধরা নিজেকে রুমের মধ্যে বন্দি রেখে যখন আর নিজেকে সামলাতে পারল না, তখন অধরা রুম থেকে বেরিয়ে সোজা চলে গেল আবিদের রুমের সামনে। অধরা আবিদের রুমের সামনে এসে দাঁড়িয়ে সকলের থেকে লুকিয়ে আবিদ ও অয়নের কথোপকথন দরজার আল থেকে শোনার চেষ্টা করলো। অধরা শুনতে পেল আবিদ একের পর এক মিথ্যা কথা অয়নকে বলে যাচ্ছে, আর অয়ন নিশ্চুপ হয়ে আবিদের বলা প্রতিটা কথা শুনে যাচ্ছে। তো ভাইয়া, এই ছিল গোপন কথা। আমি অধরার কাজিন, তবে আপনাকে দেখে মনে হলো যে আপনাকে সত্যি কথাটা বলা জরুরি, তাই আমি আপনাকে সব সত্যি কথাটা বলে দিলাম। আচ্ছা, আর কোনো সত্যি বাকি আছে যা এখনো আমাকে বলনি? না ভাইয়া, আর কোনো সত্যি নেই, আমি আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছি। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, যে তুমি ভাবলে কেমন করে যে তুমি আমাকে যা বলবে তা আমি বিশ্বাস করব? মানে? মানেটা হলো, তুমি এতক্ষণ আমাকে যা বলেছো তা যে মিথ্যা
সেটা বুঝতে আর আমার বাকি নেই। অধরার চোখের দিকে তাকালেই আমি সব বুঝতে পারি যে আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। ভাইয়া, আপনি ভালোবাসায় অন্ধ হয়ে গেছেন। আপনি সত্যি মিথ্যে পরখ করতে। আবিদ নিজের কথাটা সম্পূর্ণ করার পূর্বেই অয়ন সজোরে আবিদের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। অয়ন আবিদের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিতেই আবিদ চুপসে গেল। অয়নের রাগ এখনো পঞ্চম আকাশে উঠে গেছে। অয়নের ইচ্ছে করছে আবিদকে শেষ করে ফেলতে। এতক্ষণ ধরে অয়ন অনেক কষ্টে নিজেকে সামলে রেখে আবিদের মুখ থেকে অধরাকে নিয়ে অনেক বাজে কথা শুনেছে। তবে এখন যেন অয়নে সেই দমিয়ে রাখা রাগ আগুন হয়ে বাহিরে বেরিয়ে এসেছে। অয়ন আর কোনো কথা না বলে আবিদের শার্টের কলার শক্ত হাতে চেপে ধরে আবিদকে বিছানা থেকে টেনে তুলে রাগে গজগজ করতে করতে আবিদকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলল, তোর ভাগ্য ভালো যে তুই অধরার কাজিন। আজ যদি তুই অধরার কাজিন না হয়ে অন্য কেউ হতিস তাহলে তোকে আমি বুঝিয়ে দিতাম আমি অয়ন আসলে কি জিনিস। সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই অধরাকে নিয়ে কোনো ধরনের কথা বলবো না। তোকে সেই সুযোগ দিলে তো বলবি। এখনই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি আর তোর মুখ আমার চোখের সামনে দেখতে চাই না। ভাইয়া প্লিজ, আপনি আমাকে। চুপ, একদম চুপ। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। অয়ন আবিদের শার্টের কলার ধরে আবিদকে টানতে টানতে গেস্ট রুম থেকে বাহিরে নিয়ে এলো। তারপর আবিদকে ঘাড় ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিল অয়ন। অধরার প্রতি অয়নের এমন অগাধ বিশ্বাস দেখে অধরা নিজের চোখের জল সামলাতে পারল না। কথায় আছে না, ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর ভর করে। আজ ঠিক সেটাই হলো। বিশ্বাস ছাড়া কখনোই কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্কে হালকা ঝড়ে সবার আগে উড়ে যায়। আজ অধরা চোখে অয়নের জন্য সম্মানবোধটা অনেকটাই বেড়ে গেল। অধরা নীরবে নিজের চোখের জল ফেলতে লাগলো। ওইদিকে অয়ন আবিদকে নিজের বাড়ির বাহিরে ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে নিজের রুমে ফিরে গেল। অয়নের মাথাটা এখন গরম হয়ে আছে। মনের মাঝে বিন্দুমাত্র প্রশান্তি খুঁজে পাচ্ছে না অয়ন। অয়ন নিজের রুমে এসে অধরাকে দেখতে না পেয়ে খানিক চিৎকার করে অধরাকে ডাকলো। অধরা অয়নের ডাক শুনে দ্রুত নিজের চোখের জল মুছে অয়নের রুমের দিকে দৌড়ে ছুটে চলে আসলো। অধরা অয়নের রুমের সামনে এসে দাঁড়িয়ে কিছুটা মলিন কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে ডেকেছেন? অধরার কণ্ঠ কানে আসতেই অয়নের মনের মাঝে খানিক প্রশান্তি বয়ে গেল। অয়ন একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে অধরাকে উদ্দেশ্য করে বলল, শোনো অধরা, আমি তোমার কাজিনকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি আর কখনো ওকে আমার বাড়িতে আসতে বলবে না। আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। অধরার কথাটা শেষ হতেই অয়ন অধরার দিকে দৃষ্টিপাত করল। এতক্ষণ অয়ন অধরার দিকে একবারও তাকায়নি। অয়ন অধরার দিকে দৃষ্টিপাত করে অধরার চোখের কোণে নোনা জল দেখে অধরাকে নিজের কাছে ডেকে নিল। অধরা অয়নের ডাকে সাড়া দিয়ে অয়নের পাশে এসে বসতে অয়ন অধরার গালের উপর আলতো করে নিজের হাত জোড়া রেখে অধরাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, অধরা, আমি তোমাকে ভালোবাসি আর আমি বিশ্বাস করি তোমার মনের মাঝে ও আমার জন্য একটা আলাদা জায়গা আছে। আমি সব সময় তোমার পাশে আছি আর থাকবো। অয়নের কথাটা শেষ হতেই অধরা অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অধরার এমন জড়িয়ে ধরায় অয়ন নিজের বুকের মাঝে এক অদ্ভুত রকম প্রশান্তি অনুভব করতে লাগলো। অয়ন কখনো ভাবতে পারেনি এত সহজে তার পিচ্চি পাখিটা তার বুকে এসে ধরা দিবে। অধরা নিজের স্বামী অয়নকে শক্ত করে জড়িয়ে ধরতে অয়নও অধরাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজন দুজনকে এতটা শক্তভাবে জড়িয়ে ধরে আছে যেন আজ শুধুমাত্র দুটি মন নয়, আজ দুটি শরীরও মিশে একাকার হয়ে যেতে চাইছে। অয়ন অধরাকে বেশ খানিক সময় নিজের হুটোরে বন্দি করে রাখার পর অধরার কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, সব ঝামেলা তো মিটে গেল, এখন আমাদের ঝামেলাটা মিটিয়ে নেই। আমাদের আবার কিসের ঝামেলা? ওই যে আমার পিচ্চি পাখিটাকে আদর শেখানোর ঝামেলাটা। হুম, ওসব লাগবে না। আমাকে এমনভাবেই আপনাকে জড়িয়ে ধরে থাকতে দিন, আমার অনেক ভালো লাগছে। অধরার কথাটা শুনে অয়নের মাথায় আবারও দুষ্টু বুদ্ধি চলতে শুরু করলো।
অয়ন এবার ধীরে ধীরে নিজের মাথাটা অধরার ঠিক ঘাড়ের উপর নিয়ে আসলো। অয়ন অধরার ঘাড়ের উপর নিজের মাথাটা নিয়ে এসে নিজের উষ্ণ গরম নিঃশ্বাস অধরার ঘাড়ের উপর ফেলতে শুরু করলো। অনেক উষ্ণ গরম নিঃশ্বাস অধরার ঘাড়ের উপর এসে পড়তেই অধরার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। অধরার কিছুই বুঝে উঠতে পারল না যে আচমকা তার সারা শরীরে এমন অদ্ভুত পরিবর্তন কী করে চলে আসলো। অধরা অয়নকে আরও শক্ত করে জড়িয়ে ধরতে অয়ন আলতো করে অধরা ঘাড়ের পাশে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিতে অধরা অয়নের পিঠ খামচে ধরল। অধরার এমন ব্যবহারে অয়নের মনের মাঝে এক অদ্ভুত উন্মাদনা বয়ে গেল। অয়ন যেন এখন আর নিজেকে সামলাতে পারছে না। অয়ন আরও বেশি ব্যাকুল হয়ে উঠেছে। অয়ন এবার ধীরে ধীরে আরও গভীরভাবে অধরার ঘাড়ে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। এদিকে অধরা অয়নের এই ভালোবাসার ছোঁয়া কোনোভাবেই সামলাতে পারল না, যে কারণে অধরা অয়নের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অয়নের রুম থেকে পালিয়ে যেতে চেষ্টা করলো। তবে তাতে খুব একটা লাভ হলো না। অয়নের ভালোবাসার বাঁধন কি এত হালকা নাকি যে অধরা সেই বাঁধন থেকে বেরিয়ে যাবে? অয়ন অধরার হাত ধরে ফেলে অধরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের উপর নিয়ে আসলো। অয়ন অধরাকে নিজের বুকের উপর নিয়ে আসতেই অধরার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করলো। অয়ন অধরার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল অধরার ঠোঁট জোড়া ভীষণ রকম কাঁপছে। এ যেন অয়নের ভালোবাসা পাবার এক নীরব গ্রিন সিগন্যাল। অয়ন অধরার কম্পিত ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে নিজেকে আর সামলাতে পারল না। অয়ন নিজেকে সামলাতে না পেরে পরম আবেশে অধরার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। অধরা আর কি করবে? একে তো অধরা হলো পিচ্ছি, তার উপর অয়নের স্পর্শ অধরার মনকে ছুঁয়ে গেছে। এখন চাইলেও আর অধরা অয়নের থেকে নিজেকে আলাদা করতে পারবে না। অধরাও ধীরে ধীরে অয়নের সাথে রেসপন্স করতে শুরু করলো। প্রায় মিনিট 5 সময় ধরে অয়ন নিজের ভালোবাসার প্রিয়তমার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে রাখার পর আলতো করে অধরার ঠোঁটজোড়া ছেড়ে দিল। অয়ন অধরার ঠোঁটজোড়া আলতো করে ছেড়ে দিতেই অধরা হাঁপাতে শুরু করলো। অধরার মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছে, সেই সাথে অধরার এমন মৃদু হাঁপানি, সব মিলিয়ে অয়নের চোখ অধরার দিকে আটকে গেছে। অয়ন আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছে না। অয়ন অধরাকে আদর ভালোবাসা শিখিয়ে দিতে চাইছে। অয়ন অধরাকে সোফার উপর থেকে কোলে তুলে নিয়ে একদম ফিল্মি স্টাইলে বিছানার দিকে নিয়ে চলে গেল। অয়ন অধরাকে বিছানায় নিয়ে এসে আলতো করে বিছানার উপর শুয়ে দিয়ে তারপরে ঘটনা জানতে হলে আপনাদেরও বিয়ে করতে হবে, কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা বিয়ে ছাড়া পৌঁছার আর কি কোনো উপায় আছে নাকি? অয়ন আর অধরার ভালোবাসার মাঝে যেই বাধা সৃষ্টি হতে নিয়েছিল, ঠিক তেমনই বাধা আমাদের প্রতিটা সম্পর্কের মাঝে আসে। আমাদের উচিত সেই সকল বাধা বিপত্তিকে পেরিয়ে গিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে আরও বেশি ভালোবাসা। কারণ একটা কথা মনে রাখবেন, বিশ্বাস ও ভালোবাসা একে অপরের পরিপূরক। প্রিয়জনকে বিশ্বাস করতে না পারলে সেখানে আর ভালোবাসা থাকে না। তাই প্রিয়জনকে বিশ্বাস করতে শিখুন। আর হ্যাঁ, আর অধরার জন্য দোয়া করতে ভুলবেন না। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত পবিত্র অনুভূতি।